হাতের নাগালে থাকার পরও পানি পান করতে পারছে না সে। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়েছে। থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই এক বিশাল দেহি সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে সানগ্লাসটি খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলে সে। পরে সুভার সামনে দাঁড়ায়। লোকটি সামনে আসার মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তখন তানভীর বলে ওঠে, তো পড়ি, কি খবর বলেন আপনার? শুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে কাঁপতে থাকে। চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু নেই তানভীর সরকারের সামনে। শুভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। তানভীর বলে উঠল, জল খাবে? শুভা মাথা নেড়ে হ্যাঁবাচক সম্মতি জানায়। তানভীর সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে শুভার সামনে ধরে তার মুখ থেকে কাপড়টি খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো শুভার মাথায় ঢেলে দেয়। তানভীর বলে ওঠে, পানি তো দূরে থাক পড়ি, আজকে থেকে তোর কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আঁতকে ওঠে শুভা। পালানোর প্রায় সবই রাস্তাই বন্ধ। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতেই থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না শুভাকে বাঁচাতে। তখনই তানভীর শুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। তানভীর বলে ওঠে, আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাঁ। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দেব না। ধীরে ধীরে শেষ হবি তুই। শুভা আরও দ্বিগুণ ভয় পেয়ে যায় তানভীরের কথাগুলো শুনে। তানভীর শুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে। তার গন্তব্যস্থানে পাড়ি জমায়। এত সহজে শুভাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে শুভাকে। শুভার প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তানভীরের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য হয়। রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে এক টান দিয়ে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তানভীর সরকার। তানভীর বলে ওঠে, ওর জীবনে সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়ানো হোক, হাড়গুলো বুড়িগঙ্গায় নদীতে ফেলে দিয়ায়। তানভীর একথাটা বলে উঠল। তানভীরের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করে লাশটিকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়। সেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশই পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুঃসাহ ব্যাপার। তানভীর সরকার, তামিম সরকারের বড় ছেলে। আরতি নগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কী চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না তাদের সঙ্গে কে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টে হয় তারা আর কখনো আলোর মুখ দেখতেই পায় না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তানভীর, কিন্তু ওর নীরবতা গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়ার চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব একটা কঠিন কাজ নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, এখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনিতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তানভীর সরকার রেগে গেলে আইনও থমকে যায়। তানভীরের কাছে ভয়ের থেকে বড় কোনো আইনই নেই। তার বেপরোয়া জীবন, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তামিম সরকারের পাওয়ারের জন্য তানভীরের কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা খুব সাধারণ আইডল হয়ে ঘুরে বেড়ানো তানভীর সরকার, আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা তানভীর সরকার ভিন্ন যেন দুই মানুষ। নির্বাচনে হাওয়া বইছে আরসিনগরে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তামিম সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তানভীর জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তামিম সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে। আর ঠিক এই সময়েই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলি করা হয়েছে, তাও তার নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা।
কিন্তু গুণাক্ষরেও কেউ জানতেই পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে। কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিকই মাথার পেছনে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো আর এটা আত্মহত্যা বলেই ডিসপ্লে করো। এখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তানভীরের তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ কিছু তার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না। ধীরে ধীরে তানভীর এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতিটি রাতে তানভীর সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। তানভীর বলে উঠল, শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব ছিল। একথা বলে হই উল্লাসে মেতে ওঠে তানভীর আর তার দলবলের ছেলেরা। তানভীর বলে উঠল, ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচার করতে আরতিনগরে প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তানভীর সরকার। আজও তার ব্যতিক্রম হয়নি। বরাবরের মতোই হাতে তার পঞ্চপাণ্ডব, মাহির, পেটমোটা রকিব, কালামানিক, টাকলা মফিক ও বোমা সাকিব। আরও সাথে রয়েছে খোলা জিভ ভর্তি ছেলে। নিয়ে গেছে আরতিনগরে এক একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণে আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তানভীর সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তানভীরের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু নিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস আর অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তানভীর। তানভীর এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ঠিক সেই সময় মাহির বলে উঠল, ভাই, ও ভাই, ভাই। এভাবে মাহি 3-4 বার ডাকে তানভীরকে, কিন্তু কোনো লাভই হয় না। তানভীর এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলে ওঠে তানভীর, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। আর সেই কথা শুনে সাকিব বলে উঠল, কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি হাত ভাঙিয়া আপনার সামনে দিমু। সাকিবের কথা শুনে তানভীরের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটি হারিয়ে যায় তানভীরের নজর থেকে। তানভীর রেগে যেয়ে বলে ওঠে, শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। প্রতি উত্তরে সাকিব বলে উঠল, কেডা চইলা গেল ভাই? তানভীর বলে উঠল, তোর মোড়া বাপ। একথা বলে তানভীর খোলা জিভ থেকে চারপাশে ভালোভাবে তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীটির দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তানভীর। তানভীর যাওয়া মাত্রই ফুল দিয়ে বরণ করে প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তানভীর সবার সামনে আসনে বসে। প্রথম ভাষণ শুরু হয়, তারপর নাচের প্রোগ্রাম শুরু করা হয়। আর মাঝে মাঝে প্রিন্সিপাল আর তানভীরের মধ্যে একটু আধটু কথোপকথন হয়। কিন্তু কথোপকথনে এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তানভীরের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলির নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালে দেখা সেই পরমা সুন্দরীকে যে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তানভীর। যতক্ষণ যাবৎ নাচ চলছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর। নাচ শেষে তানভীরকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তানভীর স্টেজে ওঠা মাত্রই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তানভীর তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখে পড়ে সকালে সেই রহস্যময়ী রমণীর দিকে। তানভীর ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, তারপর মাইক দিয়ে সুবাহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তানভীরের কথা শুনে সবাই হাঁ করে সুভার দিকে তাকায়। তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু ভয় কাজ করছে। করারই কথা, তানভীরকে ভয় পায় না এমন মানুষ আরতিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘষা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও তো বলতে থাকে, সে কি এমন করেছে যে তানভীর তাকে ডেকে পাঠালো। তানভীর সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নেমে সুভা দিকে আসতে থাকে। তানভীরকে আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে।
তানভীর এসে সোজা সুভার পাশে দাঁড়ায়। তানভীরকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তানভীরের সামনে দাঁড়ায়। সুভা দাঁড়ানোর সাথে সাথে তানভীর তার হাত ধরে স্টেজে নিয়ে যায় নিজের সাথে। হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার। তানভীর ভিড়ের মধ্য দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় স্টেজে, তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুভার দিকে ইশারা করে বলে, সি ইজ মাই লেডি। তানভীরের কথা শুনে সুভার চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। তানভীর ও সুভার দিকে তাকায়।